কথাটা পুরো শেষ করার আগেই সাইমন র্যাডার যন্ত্রে দেখতে পেল সেই প্রাণীটা, না, এখন আর প্রাণীটা বলা যাবে না, সাইমনের মুখ দিয়ে বেরিয়ে এলো এলিয়েন শব্দটা। এলিয়েনটা এখন তার দিকে এগিয়ে আসছে। এখন সেটা রয়েছে 90 হাত দূরে, এবার 80 হাত। এইভাবে ক্রমশ দূরত্ব কমতে থাকলো। আর 20 হাত, এবার 10 হাত। এইবারে নমস্কার বন্ধুরা, আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এর আগের বার আপনারা শুনেছিলেন এলিয়েন পার্ট 1 এর প্রথম ভাগ। আজ এলিয়েন গল্পের দ্বিতীয় ভাগ অর্থাৎ পার্ট 2 শুনবেন। তাহলে শুরু করি। সুনীল জিজ্ঞাসা করল, কিসের বিপদ কাকাবাবু? কাকাবাবু বললেন, তুই বুঝবি না। আমিও যে সব বুঝেছি তা নয়, তবুও মন বলছে যে একটা কোনো বিপদ আসবে। যাক, ছাড় সব কথা, তারপর বল, বৌদি কেমন আছে? সুনীল বলল, ভালো আছে। আপনি একবার যাবেন আমাদের ওখানে। কাকাবাবু বললেন, যেতে তো হবেই। অনেক বছর হয়ে গেল বৌদিকে দেখি না, আর দাদা তো। এই অবধি বলে কাকাবাবু অনেকক্ষণ চুপ করে থেকে বললেন, যাক, একবার যদি প্রাণীটাকে দেখতে পেতাম তাহলে সেটাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারতাম। সুনীল খুশি হয়ে বলল, আপনি দেখবেন প্রাণীটা? আমি নিয়ে এসেছি ব্যাগে করে, এক্ষুনি বার করছি। কাকাবাবু বাধা দিয়ে বললেন, না না, এখানে নয়, আমার ল্যাবে চল। কাকাবাবু সুনীলকে নিয়ে তার নিজস্ব ল্যাবরেটরিতে ঢুকলেন। ল্যাবে ঢুকতেই সুনীল কেমিক্যালের তীব্র ঝাঁঝালো গন্ধে নাকে রুমাল চাপা দিল। কাকাবাবু বললেন, কেমিক্যালের গন্ধে তোর অসুবিধা হচ্ছে না রে? সুনীল বলল, না না, কোনো অসুবিধা হচ্ছে না। এবার সুনীল ভালো করে ল্যাবরেটরিটা দেখতে লাগলো। সামনে একটা বিরাট বড় টেবিল, তার উপরে নানা আকারের নানা ধরনের শিশি বোতল এবং তার মধ্যে নানা ধরনের অ্যাসিড। সামনের দেয়ালে তাকের ওপর 10-12টা কাঁচের জার, যার মধ্যে সাপ, ব্যাঙ, নানা ধরনের পোকামাকড়, গিরগিটি প্রভৃতি কেমিক্যালে ডুবানো অবস্থায় রয়েছে। কাকাবাবু বললেন, এইবার বার কর প্রাণীটাকে, দেখি একবার। ইতিমধ্যে সুনীলের পেটে সামান্য ব্যথা শুরু হয়েছে। সুনীল কাকাবাবুকে কিছু বলল না, কারণ কাকাবাবু শুধু শুধু চিন্তা করবেন এই ভেবে ব্যাপারটা সে চেপে গেল। সুনীল ব্যাগ থেকে প্রাণীটাকে বার করতেই তার দেহ থেকে একটা বিশ্রী গন্ধ বেরোতে লাগলো। কাকাবাবু একটা চিমটা দিয়ে প্রাণীটার একটা ঠ্যাং ধরে টেবিলে একটা বড় ট্রেতে রাখল এবং নানা জিনিস দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পরীক্ষা করতে লাগলেন। এবং অন্য একটা কিছু নিয়ে প্রাণীটার ঠ্যাঙে ছোঁয়াতেই তার দেহ থেকে এক ফোঁটা রস ট্রেতে পড়ার সঙ্গে সঙ্গে ট্রে ফুটো করে, টেবিল ফুটো করে মেঝেতে গিয়ে পড়ল। এই অভাবনীয় ঘটনায় কাকাবাবু চমকে উঠলেন। তারপর বললেন, এটা একটা অ্যাসিড, কারো হাতে পড়লে হাত ফুটো করে দেবে। প্রাণীটার দেহ নিঃসৃত তরল পদার্থ বাতাসের সংস্পর্শে এলেই অ্যাসিডে পরিণত হয়। হ্যাঁ রে, এর একটা ঠ্যাং নেই কেন রে? তুই কি কিছু করেছিস? এতক্ষণ তো খেয়াল হয়নি আমার। সুনীল দেখল কাকাবাবু সব ধরে ফেলেছেন।
তখন সে সব কথা কাকাবাবুকে খুলে বলল। এও বলল যে আপনি কোনো চিন্তা করবেন না, দেখুন আমি ব্যান্ডেজ বেঁধে নিয়েছি, এখন আর কোনো ব্যথা নেই। কাকাবাবু বললেন, তবুও তুই একবার ডাক্তার দেখিয়ে নিস। সুনীল বলল, ঠিক আছে, দেখাবো, কিন্তু প্রাণীটা পরীক্ষা করে ঠিক কি বুঝলেন তা তো বললেন না। কাকাবাবু বললেন, আমি যদ্দূর বুঝলাম প্রাণীটা আমাদের পৃথিবীর নয়, কিন্তু এটা কোন গোত্রের প্রাণী তা ঠিক বুঝলাম না, হয়তো আরও পরীক্ষা নিরীক্ষা করলে বুঝতে পারবো। সুনীল হঠাৎ হাতঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 9টা বাজে। আর দেরি করা ঠিক হবে না। সে বলল, কাকাবাবু, অনেক রাত হয়ে গেল, আমাকে তো এবার বেরোতে হবে, নইলে মা চিন্তা করবে। কাকাবাবু বললেন, আর একটু অপেক্ষা কর, আমার লোক এসে তোর শারীরিক পরীক্ষা করেই ছেড়ে দেবে। আমি আমার ড্রাইভারকে বলে দিচ্ছি, তোকে বাড়ি পৌঁছে দেবে। সুনীল আর কিছু বলল না। মিনিট 2 পর কাকাবাবুর লোক এসে সুনীলের শারীরিক পরীক্ষা করে ছেড়ে দিল। কাকাবাবু ওকে গাড়িতে তুলে দিয়ে বললেন, কাল রাত 11টার ব্যাপারটা মনে আছে তো? সুনীল বলল, হ্যাঁ হ্যাঁ, মনে আছে। কথা শেষ করে কাকাবাবু তার ড্রাইভারকে বললেন, ভাইপোকে যেন ঠিকঠাক মতো পৌঁছে দেয়। গাড়িটা ডানকুনির দিকে রওনা দিল। পরদিন সকালবেলা সুরেশ, যে সুনীলকে রাতে পরীক্ষা করেছিল, সে কাকাবাবুর বাড়িতে এলো। কাকাবাবু অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার সুরেশ, এত সকালে হঠাৎ? কি হয়েছে একটু খুলে বলো তো। সুরেশ তখন বলল, আপনার ভাইপোর শারীরিক পরীক্ষা করার সময় আমি যখন ওর পেটে হাত দিই, তখন বুঝতে পারি যে ওর পেটের ভিতর কিছু একটা জিনিস আছে এবং সেটা সামান্য নড়াচড়া করছে। সেটা যে কি তা আমি জানি না। সব শুনে কাকাবাবু বললেন, আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম। সুরেশ বলল, ভয় তো আছেই। কাকাবাবু বললেন, যাক, এই ব্যাপারটা সুনীলের কাছে গোপন করতে হবে। সুরেশ বলল, ঠিক আছে, গোপন রাখব। আচ্ছা, আজ আমি আসি। কাকাবাবু বললেন, ঠিক আছে, এসো। আমাকে আমার বন্ধু জন রবার্টকে একটা ফোন করতে হবে বলে তিনি রবার্টকে ফোন করে সব কথা খুলে বললেন। রবার্টের সঙ্গে কথাবার্তা শেষ করে কাকাবাবু সবে কল এন্ড করেছেন, এমন সময় হঠাৎ সুনীলের ফোন এলো। ফোনের অপর প্রান্ত থেকে সুনীল বলল, হ্যালো কাকাবাবু, কাল চেক আপ করে আপনার লোক কি কিছু পেল? সকাল থেকে পেটে খুব ব্যথা হচ্ছে। কাকাবাবু বললেন, না না, চেক আপ করে তেমন কিছু পাইনি, বোধহয় গ্যাস থেকে তোর পেট ব্যথা হচ্ছে। যাই হোক, আজ রাতের ব্যাপারটা মনে আছে তো? সুনীল বলল, হ্যাঁ হ্যাঁ, মনে আছে। কাকাবাবু বললেন, তুই থাকিস, আমার লোক লরি নিয়ে রাত 11টায় যাবে। আচ্ছা, আমার একটা কাজ আছে বুঝলি, আমি রাখছি এখন। সুনীল বলল, ঠিক আছে। এই পর্যন্ত কথাবার্তা বলে সুনীল ফোন রাখল। সেদিন রাতে কাকাবাবুর কথা মতো সব কাজ হলো। এর 2 দিন পর কাকাবাবু সুনীলকে ফোন করে বললেন, হ্যাঁ সুনীল, শোন, তোর আর আমার জীবনে এক অভাবনীয় ব্যাপার ঘটতে চলেছে। তোকে বলেছিলাম আমার বন্ধু রবার্ট নাসায় কাজ করে, ওরা একটা মহাকাশ অভিযানে বেরোবে।
ওদের সেই অভিযানে তুই আর আমিও সঙ্গী হব, মানে আমরাও ওদের সঙ্গে যাব। ভাবা যায়? আপনাকে সঙ্গে নেবে সেটা বুঝলাম, কিন্তু আমাকে কেন বলছে বলুন তো? কাকাবাবু বললেন, তা তো আমি ঠিক বলতে পারবো না, কিন্তু যেতে যখন বলেছে তখন যেতে হবে। সুনীল বলল, কিন্তু মাকে একা ফেলে যাব কি করে? কাকাবাবু বললেন, সে তোকে ভাবতে হবে না। আমি আজই তোদের বাড়ি গিয়ে বৌদির সঙ্গে এতদিনের এত বছরের সব ঝগড়া বিবাদ মিটিয়ে নেব। দরকার হয় বৌদির পায়ে ধরে ক্ষমা চেয়ে নেব। ভবানীপুরের বাড়িতে নিয়ে আসব বৌদিকে। কাকাবাবু এক কথার মানুষ, যেমন কথা দিয়েছিলেন সেই মতো কাজ সমাধা করে ফেললেন। এর ঠিক 15 দিন পর অগ্নিগর্ভ রকেটটা পৃথিবী ছাড়িয়ে মহাকাশে অবস্থিত স্পেস সেন্টারের দিকে দুরন্ত গতিতে এগিয়ে চলল। রকেটের ভেতর মোট 8 জন মহাকাশচারী। এর মধ্যে 2 জন একদম নতুন। একজন হলেন সন্দীপন চৌধুরী এবং অপরজন সুনীল চৌধুরী। কাঁচ দিয়ে ঘেরা একটা কেবিনের ভেতর যথাক্রমে রবার্ট, লেপলি, স্টুয়ার্ট এবং জনৈক ব্যক্তি সুনীল ও কাকাবাবু সবাই ঘুমোচ্ছেন এবং বাকি 2 জন রকেট নিয়ন্ত্রণে ব্যস্ত। এবার সবাই আস্তে আস্তে ঘুম থেকে উঠে কেবিন থেকে বেরিয়ে এলো এবং কাকাবাবু সুনীলকে জিজ্ঞাসা করলেন, কেমন লাগছে সুনীল? সুনীল বলল, আমার তো মনে হচ্ছে আমি যেন কোনো স্বপ্ন দেখছি। হঠাৎ সুনীল রকেটের গোল কাঁচের জানলার দিকে তাকিয়ে বলল, এখান থেকে পৃথিবীটাকে একটা মাঝারি সাইজের অদ্ভুত সুন্দর একটা গোল নীল বলের মতো দেখাচ্ছে। হঠাৎ রকেটের স্পিকারে ঘোষণা হলো, আর কিছুক্ষণের মধ্যেই আমরা স্পেস স্টেশনে পৌঁছে যাব। সেই অদ্ভুত আকৃতির ডিমগুলো এখন রকেটের বেসমেন্টে রাখা আছে। 2 ঘন্টার মধ্যে রকেট স্পেস স্টেশনে পৌঁছে গেল। স্পেস স্টেশনের দরজা খুলে গেল এবং রকেটটা ভিতরে প্রবেশ করল। এখানে আরও 20 জন মেম্বার রয়েছেন। সবার নাম বলা যাবে না বা সম্ভবও নয়, তবে এখানকার প্রধান হলেন ক্যাপ্টেন জন। লম্বা বড় টেবিলে সাজানো রয়েছে নানা ধরনের খাবার, আর তার চারপাশ ঘিরে সব মেম্বাররা খেতে বসেছেন। কাকাবাবু আর সুনীল তাদের সঙ্গী হলেন। খাওয়া দাওয়ার মাঝে চলছে নানা রকম আলোচনা। এর মাঝেই কাকাবাবু ক্যাপ্টেনকে সুনীলের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা খুলে বললেন। ক্যাপ্টেন মন দিয়ে সব শুনে জানতে চাইলেন, সেই ডিম্বাকৃতি জিনিসগুলো কোথায়? কাকাবাবু বললেন, সেগুলি আমাদের রকেটের বেসমেন্টে সুরক্ষিত অবস্থায় রাখা আছে। ক্যাপ্টেন জন বললেন, এখন এগুলোকে অন্য কোনো গ্রহে রেখে আসার ব্যবস্থা করতে হবে, তা না হলে অনেক বড় বিপদের সম্মুখীন হতে হবে। এখান থেকে টাইটান উপগ্রহটি খুব বেশি দূরে নয়। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে সেই ডিমগুলো সরিয়ে ফেলতে। ক্যাপ্টেন লেড, ক্যাপ্টেন লিওন, ক্যাপ্টেন পিটার এবং ক্যাপ্টেন নিক, তোমরা ওই ডিমগুলোকে আমাদের স্পেসশিপে রাখার ব্যবস্থা করো। স্পেসশিপে করেই
ওগুলোকে টাইটানে পাঠাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। ক্যাপ্টেনের কথা মতো 4 জন মেম্বার আমাদের রকেটটা যেখানে রয়েছে সেই দিকে রওনা দিলেন। আর তারপরেই সুনীলের বেদম পেটে ব্যথা শুরু হলো। পেটের যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই একজন মেম্বার তাকে জাপটে ধরল, কিন্তু সুনীল অসহ্য যন্ত্রণায় হাত পা ছুঁড়ে চিৎকার করতে লাগলো। তার ফলে চেয়ার উল্টে টেবিলের খাবার সব ছড়িয়ে ছিটিয়ে গেল। তখন সবাই মিলে টেবিলের খাবার দাবার জিনিসপত্র সব সরিয়ে সুনীলকে টেবিলের ওপর শুইয়ে দিল। তারপর যা বীভৎস ঘটনা ঘটল তার জন্য কেউই প্রস্তুত ছিল না। তারা দেখল সুনীলের পেট চিরে যেন কিছু একটা জিনিস বেরিয়ে আসার চেষ্টা করছে, এবং দেখতে না দেখতেই সুনীলের পেট চিরে বেরিয়ে এলো এক সৃষ্টি ছাড়ার নাম না জানা অদ্ভুত এক প্রাণী। প্রাণীটার মাথাটা লম্বা হয়ে পিছনের দিকে ধনুকের মতো বাঁকানো, আর মুখ ছুচলো ধারালো দাঁতের সারি। দেখে মনে হয় প্রাণীটা এখনো বাচ্চা অবস্থায় রয়েছে। সেটা মুখে অদ্ভুত শব্দ করতে করতে খোলা দরজা দিয়ে বেরিয়ে কোথায় যেন চলে গেল। একজন প্রাণীটার পিছু নিতে যাচ্ছিল, কিন্তু ক্যাপ্টেন হাত নেড়ে মানা করলেন। কাকাবাবু তাকিয়ে দেখলেন সুনীলের দেহে আর প্রাণ নেই। ভাইপোর মৃত্যুতে কাকাবাবু অত্যন্ত দুঃখ পেলেন, কিন্তু তা বাইরে প্রকাশ করলেন না। তিনি বরাবরই শক্ত মনের মানুষ। তিনি জানেন ভাইপোর তো যাওয়ারই ছিল, কিন্তু সারা পৃথিবীকে তো এই বিপদ থেকে বাঁচানো গেছে, এটাই তার শান্তি। ক্যাপ্টেন জন সুনীলের দেহটা বাক্সবন্দি করে মহাকাশে ফেলে দিতে নির্দেশ দিল। 2 ঘন্টার মধ্যে তার নির্দেশ মতো কাজ হয়ে গেল। এবার ক্যাপ্টেন সবাইকে নিয়ে আলোচনায় বসলেন। তিনি বললেন, সাইমন, আমি তোমার ওপর ওই প্রাণীটাকে মারার দায়িত্ব দিলাম। র্যাডারে দেখে বলো প্রাণীটা এখন কোথায় আছে। সাইমন র্যাডারের সঙ্গে যুক্ত কম্পিউটার চালু করে ভালো করে দেখে বলল, এখন ওটা গ্রাউন্ড ফ্লোরে যে টানেলটা রয়েছে সেখানে আছে, কিন্তু টানেলের মধ্যে কোথায় রয়েছে তা বোঝা যাচ্ছে না। ক্যাপ্টেন বললেন, সাইমন, তুমি রেডি হও, তোমাকে টানেলে যেতে হবে। এই বলে ক্যাপ্টেন জন সাইমনের হাতে SG-20 গান তুলে দিয়ে বললেন, এর চেয়ে ভয়ঙ্কর মারণাস্ত্র আর নেই। প্রাণীটা যেন প্রাণে বাঁচতে না পারে। সাইমন SG-20 গান ও আরও 2-1টা লেজার গান নিয়ে সেই ঘর থেকে বেরিয়ে লিফটে চড়ে গ্রাউন্ড ফ্লোরের দিকে রওনা দিল। গ্রাউন্ড ফ্লোরে এসে লিফট থামল। লিফট থামতেই দরজা খুলে সাইমন দেখল গ্রাউন্ড ফ্লোরে আলো জ্বলার কথা, কিন্তু কোনো কারণে পাওয়ার নেই। সঙ্গে সঙ্গে লিফটের পাওয়ারও চলে গেল। জায়গাটা অন্ধকার হয়ে রয়েছে। টানেলের ভেতর অন্ধকার থাকে জেনেই সাইমন আগে থেকেই টর্চ সঙ্গে এনেছে, কিন্তু টর্চের আলোয় সামান্য অংশই আলোকিত হচ্ছে। সেই আলোর গণ্ডির বাইরে অন্ধকার আরও গাঢ়, আরও জমাট বেঁধে রয়েছে। সাইমন কোনো রকমে আন্দাজের ওপর নির্ভর করে টানেলের দিকে এগোতে থাকল। কোথায় যেন সিলিন্ডার ফুটো হয়ে গ্যাস বেরোনোর সামান্য শব্দ হচ্ছে, আবার কোথায় পাইপ ফুটো হয়ে টপ টপ করে জল পড়ার শব্দ হচ্ছে। অন্য সময় হলে আলো থাকলে সাইমনের ভয় করত না, কিন্তু পাওয়ার না থাকায় চারিদিক গাঢ় অন্ধকার। শুধু জল পড়ার শব্দ আর গ্যাস বেরোনোর মৃদু শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। টানেলের বাঁক ঘুরেই টর্চের মৃদু আলোতে সে টানেলটা আবছাভাবে দেখতে পেল। ছোট টানেল, যাতে একজন মানুষ হামাগুড়ি দিয়ে কোনো রকমে ভিতরে ঢুকতে পারে। সাইমন হামাগুড়ি দিয়ে
টানেলের ভেতর ঢুকল। বাইরের অন্ধকার অপেক্ষা টানেলের ভিতরের অন্ধকার ভয়াবহ, কারণ সে তার নিজের হাত পাই ঠিকমতো দেখতে পাচ্ছে না। টানেলের ভিতর কিছু দূর এগিয়ে যাওয়ার পর এক জায়গায় গিয়ে সাইমন থামল এবং টর্চের মৃদু আলোয় বহু কষ্টে সে তার র্যাডারটি চালু করতে সক্ষম হলো এবং তাতে দেখা গেল প্রাণীটা সেখান থেকে প্রায় 100 হাত দূরে আছে এবং কোনো রকম নড়াচড়া না করে এক জায়গায় স্থির হয়ে আছে। ঠিক এমন সময় সাইমনের ওয়াকি টকিতে ক্যাপ্টেন জনের গলা শোনা গেল। হ্যালো হ্যালো সাইমন, শুনতে পাচ্ছ? সাইমন বলল, হ্যাঁ ক্যাপ্টেন, বলুন। ক্যাপ্টেন বলল, সেই প্রাণীটার অবস্থান এখন কোথায়? সাইমন বলল, ওটা আমার কাছ থেকে প্রায় 100 হাত দূরে, কিন্তু সেটা কোনো রকম মুভমেন্ট। কথাটা পুরো শেষ করার আগেই সাইমন র্যাডার যন্ত্রে দেখতে পেল সেই প্রাণীটা না, এখন আর প্রাণীটা বলা যাবে না। সাইমনের মুখ দিয়ে বেরিয়ে এলো এলিয়েন শব্দটা। এলিয়েনটা এখন তার দিকে এগিয়ে আসছে। এখন সেটা রয়েছে 90 হাত দূরে, এবার 80 হাত। এইভাবে ক্রমশ দূরত্ব কমতে থাকলো। আর 20 হাত, এবার 10 হাত। এইবারে সাইমনের হাতে SG-20 আর এক হাতে টর্চের আলো ফেলে বন্দুক বাগিয়ে সাইমন সামনে এগোতে চেষ্টা করছে, কিন্তু একটা প্রচণ্ড অজানা ভয়ে তার হাত দুটো থরথর করে কাঁপতে লাগলো। কপালে ঘাম, মুখ বেয়ে টপ টপ করে নিচে পড়ছে। কিন্তু এলিয়েনটাকে তো দেখা যাচ্ছে না, অথচ র্যাডারে দেখাচ্ছে সেটা খুব কাছেই রয়েছে। সাইমনের মাথার উপর একটা বড় খোপ ছিল, খোলা অবস্থায়। সেইখান দিয়ে টপ টপ করে একটা আঠালো জ্যালজ্যালে পদার্থ সাইমনের ঘাড়ের উপর পড়ল। সাইমন ঘাড়ে হাত দিয়ে দেখল কিসের যেন লালা সেটা। তারপর হঠাৎ চমকে উপরের দিকে চাইতেই এলিয়েনটা ঝাঁপিয়ে পড়ল সাইমনের উপর। আজ এই পর্যন্তই। আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ। নমস্কার।